নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আমরা আবার লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। লাইভ মানে আপনারা জানেন যে ডাক্তারবাবুদের সঙ্গে আপনারা শরীর এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং ডাক্তারবাবুরাও কিন্তু অবশ্যই আপনাদের একটা সঠিক প্রপার গাইডলাইন্স যেমন দেন তেমন একটা সঠিক পরামর্শ দিয়ে আপনাদেরকে একটা পার্মানেন্ট সলিউশনে একটা জায়গা তৈরি করে দেন। এবং সেটা তো অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই কাজ করে যাচ্ছে। গ্রুপ অফ ডক্টরস এবং তার সঙ্গে এক্সপার্ট ডক্টররা সঙ্গে থেকে আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো রোগ সম্পর্কিত বিষয়ে তারা একটা প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে আপনাদেরকে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে একটা সুস্থ সবল সতেজ জীবন কিন্তু উপহার দিচ্ছেন। আমাদের প্রত্যেক দিনে বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে যে রোগ সম্পর্কিত কিভাবে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আগে থেকেও বা কীভাবে একটা প্রিকশন নেব বা আগে থেকে কিভাবে আমরা প্রপার অ্যাডভাইসের মাধ্যমে আগে থেকে সচেতন হব, কনসাস হব, হেলথ কনসাস হব অবশ্যই। কারণ সচেতনতাটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট। আগে থেকে আমরা যদি জেনে যাই যে এই রোগটা আমাদের শরীরে একটা সিমটম দেখা যাচ্ছে, তাহলে আগে থেকে আমরা একটা প্রিপারেশন নিতে পারি যে এই রোগ থেকে আমরা কিভাবে একটা আলাদাভাবে আমরা একটু রেহাই পাবো বা মুক্তি পাবো, রোগমুক্ত জীবন কিভাবে ফিরে পাবো। আর ডাক্তারবাবুদের এই পরামর্শগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সেইভাবেই কিন্তু আজকেও আমরা একটি রোগ সম্পর্কে আলোচনা রাখবো, যেই ডিজিজটি হলো আর্থারাইটিস নিয়ে আমরা আজকে আলোচনা রাখছি। আমাদের সঙ্গে কিন্তু আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং আমাদের সিএমই ডক্টর এ হালদার এবং মেডিকেল কনসালটেন্ট। আজকে তাকে যখন আমরা সঙ্গে পেয়েছি, আমরা কিন্তু আজকে আলোচনা রাখছি আর্থারাইটিস নিয়ে। আমি সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, আজকে কিন্তু আমাদের টপিক রেখেছি, আলোচনা রেখেছি যেটা হলো আর্থারাইটিস। এই যে আর্থারাইটিস হওয়ার আগে আমরা কিভাবে বুঝবো, তার সিমটমগুলো, লক্ষণগুলো আমরা একটু জেনে নেব যে আমরা এই রোগটিতে আক্রান্ত হতে চলেছি। আর্থারাইটিস নিয়ে এখন বেশি আলোচনা হচ্ছে এই কারণের জন্য, কারণ এখন ঠান্ডার সময় এই আর্থারাইটিসের যে ব্যথা যন্ত্রণা এই জিনিসগুলো একটুখানি বেশি দেখা যায়। আর আর্থারাইটিসের পেশেন্টও এখন অনেক বেড়ে গেছে। আমরা যে কটা জায়গায় চেম্বারেতে যাই, ম্যাক্সিমাম জায়গাতেই আমরা আর্থারাইটিসের পেশেন্ট পাই। কারণ হচ্ছে এই রোগটা এত বড় হওয়ার পেছনে কিছু কারণ থাকে। যেমন হচ্ছে আমরা কি করি, যখন আমাদের কোনো গাঁটেতে একটুখানি ব্যথা আরম্ভ হলো কিংবা হাঁটুতে একটুখানি ব্যথা আরম্ভ হলো, আমরা কি করি সেটাকে ঠিকমতোভাবে সিরিয়াসভাবে নিই না এবং আমরা কি করি ব্যথার ওষুধ খেয়ে সাময়িক সেটাকে কমিয়ে রাখার জন্য আমরা সেটা দেখি আর কি খুব বেশি। কিন্তু ভেতর ভেতর কিন্তু রোগটা আস্তে আস্তে বাড়তে থাকে। কারণ আর্থারাইটিস কি হয়, একটা এজের পর আমাদের শরীরের মধ্যে ক্যালসিয়াম, মিনারেল এই জাতীয় জিনিসগুলো একটু কমতে থাকে। এর ফলে কি হয়, আমাদের হাড়ের যে পুষ্টিটা সেটা ডে বাই ডে কমে যায় এবং এর ফলে সবথেকে বেশি এফেক্টেড হয় অস্টিওআর্থারাইটিসে, সেটা হচ্ছে আমাদের হাঁটু। কারণ হচ্ছে আমাদের গোটা শরীরের যে ওজন সেটা কিন্তু নেয় আমাদের হাঁটু। এবার যদি আমাদের ক্যালসিয়াম, মিনারেল এই জাতীয় জিনিসগুলো যদি আমাদের কম হতে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের হাড় একটু দুর্বল হয়ে পড়বে এবং যখনই দুর্বল হচ্ছে এবং তার সাথে সাথে একটা ওয়েট রাখছে, গোটা শরীরের ওয়েটটাকে রাখছে, তো সেই কারণে কি হয়, আমাদের দুটো হাঁটুর যে জয়েন্ট থাকে সেই জয়েন্টের কিছু ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটা ধীরে 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 কমে যেতে থাকে এবং এর ফলে কি হয়, একটা হাঁটু আর একটা হাঁটুর কাছে এগিয়ে আসে এবং একটা হাঁটুর সাথে অনেক সময় কি হয়, লক হয়ে যায়। তো সেই সময় যদি আমরা বেশি হাঁটাচলা করি বা যদি আমরা মুভমেন্ট রাখি বা সিঁড়ি ভাঙি, সেখানে কি হয়, একটার সাথে একটা ঘষা লাগে এবং সেখানেতে ক্ষয় হয়। তো এই যে স্টার্টিংটা হচ্ছে, আমার শুরুতে একটু ব্যথা হলো এবং আমরা সেটা কি করছি, ব্যথার ওষুধ খেয়ে সেটাকে সাময়িকভাবে কমিয়ে রাখার চেষ্টা করছি। কিন্তু যদি আমাদের ভেতর ভেতর এই অস্টিওআর্থারাইটিস হয়ে থাকে, সেটা যদি আমরা না দেখি, না যদি সচেতন হই, তাহলে কি হবে, সেটা ডে বাই ডে বাড়তে থাকবে, এই ক্ষয়টা বাড়তে থাকবে। প্রথম যখন ব্যথা যন্ত্রণা হবে তখন যদি কেউ এক্স রে করে, দেখা যাবে যে ওখানেতে ডিজেনারেটিভ চেঞ্জ, মানে জাস্ট সূত্রপাত হয়েছে। সেই সময়টাতেই যদি আমরা সিরিয়াসভাবে ট্রিটমেন্টটা করাই, তাহলে কি হবে, এটা রোগ একদিকে বাড়বে না, হাঁটুর ক্ষয়টা বেশি হবে না এবং ব্যথা যন্ত্রণাতে ভুগতে হবে না। কারণ
এই অস্টিওআর্থ্রাইটিস যত বাড়তে থাকবে তত কিন্তু ব্যথা যন্ত্রণার প্রকোপটাও বাড়তে থাকবে। তো এই জায়গাটাতে আমাদের একটুখানি সচেতন হতে হবে। আমি আসছি আরো কথায়, ফোনটা ধরে নিই, তারপরে আসছি। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। নমস্কার, বলুন। বাবার প্যানক্রিয়াটিস হয়েছে, প্যাথোলজি বালবিউলারে। আচ্ছা, বয়স কত? 56। 56। আচ্ছা, উনি কি কোনো রকম সুগার, প্রেশার, কোনো রকম ওষুধ খান? না না না, কোনো রকম খান না। এখন কি ব্যথা যন্ত্রণা হচ্ছে পেটে? জল খেলে ব্যথা করছে বলছে। জল খেলে ব্যথা করছে। আর গ্যাস অম্বল হচ্ছে খুব? হ্যাঁ, এটা তো আছেই। আচ্ছা, ব্যথাটা কি সামনে পেটের ব্যথাটা কি একই জায়গায় থাকে না বিভিন্ন জায়গাতে এটা ঘুরে? একই জায়গায়। একই জায়গায় থাকে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন টিভিতে, আমি বলে দিচ্ছি। দেখুন, অবশ্যই প্যানক্রিয়াটিসেরও ট্রিটমেন্ট আছে। তার সাথে সাথে গলব্লাডারের যে স্টোনের কথাটা বললেন, আমরা এরকম অনেক প্রমাণ দেখিয়েছি যে উইদাউট সার্জারিতে কিন্তু স্টোন ভালো করা যায়। তো সেটা ডিপেন্ড করবে কোন জায়গায় আছে, তার সাইজটা কতটা। যদি খুব বড় সাইজ হয়ে যায় তাহলে কি হবে, আর্জেন্ট যদি ব্যথা যন্ত্রণা খুব আরম্ভ হয়, বমি বমি ভাব যদি থাকে, সেক্ষেত্রে আমরা বলি যে আর্জেন্ট রিলিফ পাওয়ার জন্য আপনারা অন্য প্যাথিতে যান। কিন্তু যদি সাইজ কম থাকে, কোনো রকম সিমটম এরকম কিছু না থাকে, তাহলে কিন্তু সেটাকে মেডিসিনের মাধ্যমেতে ঠিক করা যায়। তো ট্রিটমেন্ট অবশ্যই আছে। এবার আমাদেরকে দেখতে হবে ওনার আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা, যে ওনার রিপোর্টেতে কত সাইজ আছে, কোন জায়গায় আছে স্টোনটা। সেটা দেখার পর কিন্তু আমরা কনফার্মভাবে বলতে পারবো। ট্রিটমেন্ট আছে এইটুকুনি বলতে পারি। আপনি রিপোর্টগুলো নিয়ে একবার আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার কাছে যে সেন্টার হবে হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার জেনে নিন, আপনাকে গাইড করে দেবে, এবং রিপোর্টগুলো নিয়ে আসুন। দেখার পর আমরা আপনাকে গাইড করে দেবো। একদম। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু সব রকম চিকিৎসা হয়, ক্রনিক চিকিৎসা থেকে শুরু করে আপনাদের কঠিন জটিল ভয়ঙ্কর রোগেরও কিন্তু চিকিৎসা হয়। মানুষ কিন্তু ভীষণ সুস্থতার জীবন তারা লিড করছেন অবশ্যই। এবং তার সঙ্গে আপনারা জানেন যে সেখানে কিন্তু আরেকটি ডিপার্টমেন্ট রয়েছে, স্কিন ডিপার্টমেন্ট। স্কিন আমরা যেটা হয় স্কিন এবং হেয়ার ট্রিটমেন্ট, দুটো এই ট্রিটমেন্টগুলো কিন্তু ভীষণভাবে তারা ফল পাচ্ছে, মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছেন। তার সঙ্গে কিন্তু পঞ্চকর্ম থেরাপি এবং এক্সারসাইজ সব রকম ব্যবস্থা কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টররা। একেবারে যাকে বলে ইউনিক সেই ডক্টররা, এবং তাদের কি বলবো, তাদের আলাদা যে এই যে তাদের যে বিভিন্ন রোগের যে তারা সুন্দরভাবে একটা প্রপার ট্রিটমেন্টটা করছেন, সেটা কিন্তু ভীষণভাবে তারা সাকসেসফুল। আমরা একটু আলোচনায় ফিরবো ডাক্তারবাবু, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। এই যে শীতের প্রকোপে আমাদের একটু কি হয়, আমাদের শরীরে ব্যথা বা বেদনাগুলোর একটু বেশি বৃদ্ধি পায়, বেড়ে যায় শীতের এই উইন্টার সিজনে বিশেষ করে। আমরা জানি যে আর্থারাইটিস 80 রকমের আর্থারাইটিস রয়েছে, এবং এই যে আর্থারাইটিসে এক একটা যে ভাগ থাকে, কখনো আমাদের হয়তো ঘাড়ের ব্যথা হচ্ছে, কখনো আমাদের দেখা যায় যে আমাদের কোমরের ব্যথা বা শোল্ডার, এই যে বিভিন্ন রকমের যে ঘাড়ের, বা আপনি যেটা বললেন অস্টিও আর্থারাইটিস, হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, এই যে আলাদা আলাদা করে তো আর এক একটা ট্রিটমেন্ট রয়েছে। আমরা প্রথমে একটু জানবো এই যে সার্ভাইকাল যেটা আর্থারাইটিস, যেটা হলো আমাদের ঘাড়ে অনেক সময় আমাদের অনেক কাজ করতে হয়, বসে কাজ যেগুলো হয় ভীষণভাবে, ল্যাপটপের কাজ, কম্পিউটারের কাজ। আজকাল এই মানে কি বলবো, এই সময়টা বিশেষ করে ছেলেমেয়েরা কিন্তু ভীষণভাবে এই যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়, বিশেষ করে যে ঘাড়ের প্রবলেম, ব্যথা হচ্ছে, স্ট্রিক্টভাবে যে বসে থেকে যে কাজগুলোকে করে। আপনি আগে থেকে কীভাবে অ্যাডভাইসগুলো দেবেন? দেখুন, মেনলি হচ্ছে আগে কি হতো, দেখা যেত যে অস্টিওআর্থ্রাইটিস যেটা একটা এজের পর থেকে আসছে, কিন্তু এখন আমাদের কাজের জন্য অনেক অল্প বয়সেও কিন্তু আমাদের এই স্পন্ডালাইটিস দেখা যায়। এই যে অনেকক্ষণ ধরে বসে ল্যাপটপেতে ওনারা কাজ করছেন, এর ফলে কি হয়, মুভমেন্ট নেই, এবং তার সাথে সাথে যে হাড়ের পুষ্টিটা দরকার সেটা কিন্তু আমরা ঠিকঠাক মতো করে ইনটেক করছি না। কারণ ব্যস্ততার লাইফের মধ্যে কি হয়, আমরা কোনো রকমে কিছু খাবার দাবার খেয়েই আমরা কাজের জন্য চলে যাই। তো দুটো জিনিস, এক হচ্ছে আমাদের শরীরচর্চাও থাকছে না, তার সাথে সাথে যেরকম আমাদের ক্যালসিয়াম, মিনারেল এই জাতীয় জিনিসগুলো আমাদের শরীরেতে যাওয়া দরকার সেগুলোও কিন্তু যাচ্ছে না। এর ফলে আমাদের এই স্পন্ডালাইটিসটা দেখা যায়। ওখানে কি হয়, এক জায়গাতে বসে কাজ করার জন্য আমাদের ঘাড়ের যে হাড়গুলো থাকে সেইগুলোর কি হয়, গ্যাপটা আস্তে আস্তে কমে যেতে থাকে এবং একটার সাথে একটা লেগে যায়।
এর ফলে কি হয়, সেখানে তো একটা পেন অনুভব হয়, ঘাড় ঘোরাতে অসুবিধে থাকে, অনেক সময় অসহ্য যন্ত্রণা হয়, শুলেও যন্ত্রণা করবে, বসলেও যন্ত্রণা করবে। তো সেই জায়গায় যদি কারুর এরকম মনে হয় যে হ্যাঁ কাজের জন্য ওনাকে অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে এবং হালকা পেন অনুভব হচ্ছে, তাহলে শুরুতেই একটুখানি সচেতন হন, একটা সার্ভাইকালের একটা এক্সরে করান, করে একবার দেখে নিন যে আপনার ব্যথাটা কী কারণে হচ্ছে। কারণ যদি ভেতর যদি স্পন্ডালাইটিস থাকে তাহলে কিন্তু সেটা ডে বাই ডে আরও বাড়তে থাকবে, তখন কিন্তু ব্যথা যন্ত্রণার পরিমাণটাও বাড়তে থাকবে। একটা সময় গিয়ে দেখা যাবে আপনি ঘাড়কে একদম ঘোরাতে পারছেন না, পুরো লক হয়ে গেছে। তো সেই কারণেই শুরুতেই আপনি একটা এক্সরে করে নিন, যদি স্পন্ডালাইটিস থাকে তার ট্রিটমেন্ট করান, কারণ এই ব্যথার জন্য ট্রিটমেন্ট করে কিন্তু স্পন্ডালাইটিসটা বাড়বে। তো এই জায়গাতে একটুখানি সচেতন হওয়া দরকার। আমি আরও আসছি, ফোনটা ধরে আমরা এই বিষয়ে আরও জানবো, অবশ্যই ডাক্তারবাবুর কাছে আমরা পরামর্শটা নিচ্ছি। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। আমি গড়িয়াহাট থেকে বলছিলাম। কি সমস্যা বলুন? আমার সমস্যা হলো মানে আমি কিছুদিন ধরে দেখছি আমার মানে মাথা যন্ত্রণা করছে প্রচুর। আচ্ছা আচ্ছা, এজ কত আপনার, বয়স কত? 29। আচ্ছা 29। আচ্ছা, মাথা যে যন্ত্রণা করছে, মাথাটা কি একটা ভাগ যন্ত্রণা করছে না পুরো মাথাটাই? না, মাথার সামনের দিকটা বেশি। সামনের দিকটা। কখনো কি রোদে বেরোলে বা ঠান্ডায় থাকলে এরকম কোনো রকম কি ইয়ে আছে? রোদে বেরো না, কিন্তু ঠান্ডা লাগলে ব্যথাটা হয়। ঠান্ডা লাগলে। আর আপনার কি নাকে কোনো রকম পলিপ বা কিছু আছে? নাক কি বন্ধ হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখুন আপনার যে সমস্যাটা সেটা হচ্ছে একটা ন্যাজাল পলিপ হয়তো থাকতে পারে, এবং তার সাথে সাথে এটা কিন্তু মাইগ্রেনের ব্যথা। তো এই ব্যথাটা মোটামুটি কতদিন হচ্ছে? হয়ে গেল প্রায় সপ্তাহখানে। দেখুন, এটা কিন্তু ডে বাই ডে বাড়তে থাকবে, কারণ মাইগ্রেনের পেন কিন্তু খুব ভয়ঙ্কর। যখন হবে তখন কিন্তু আপনি একদম সহ্য করতে পারবেন না। তো আপনি যে ট্রিটমেন্টটা দরকার সেটা হচ্ছে মাইগ্রেনের ট্রিটমেন্ট দরকার। কারণ আপনি ব্যথার ওষুধ এখন খাবেন, অসহ্য ব্যথার জন্য হয়তো আপনি কিছুটা রিলিফ পাবেন, কিন্তু মাইগ্রেন যদি থাকে, ন্যাজাল পলিপ যদি থাকে, সেটা কিন্তু ডে বাই ডে বাড়তে থাকবে। নাক এই যে আপনি বলছেন বন্ধ হয়ে যায় মাঝে মাঝে, সেটা কিন্তু তখন সারাক্ষণই দেখা যাবে। তো এটাকে একটু সিরিয়াসভাবে ট্রিটমেন্ট করান। এটা দুভাবে ট্রিটমেন্ট হবে, যেখানেতে আপনি সম্পূর্ণ সুস্থ হবেন। এক হচ্ছে কিছু মেডিসিনস আছে, এবং তার সাথে সাথে কিছু পঞ্চকর্ম থেরাপি আছে, যেটা এই মাইগ্রেন আর এই পলিপেতে খুব ভালো কাজ করে। তো আপনি একবার আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ এটা স্টার্টিংয়েই আছে। শুরুতেই যদি আপনি ট্রিটমেন্টটা করেন তাহলে এক তো আপনাকে খুব অল্প সময়ের মধ্যে ট্রিটমেন্টটা করতে পারবেন, এবং যে ব্যথা যন্ত্রণাটা ভবিষ্যতে আরও বেশি বাড়বে সেখান থেকেও কিন্তু আপনি ভালো থাকবেন। তো একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দেবো কী কবে চললে কী করলে আপনি ভালো হবেন, এবং ভবিষ্যতে আপনি কি করলে ভালো থাকবেন। একদম সেটাই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টররা কিন্তু সেইভাবেই কাজ করছেন, এবং মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছেন। বিভিন্ন এই রোগ সংক্রান্ত বিষয়ে আপনাদের কাছে আমরা প্রত্যেক দিনই কিন্তু নানানভাবে কনসাস একটা জায়গা তৈরি করি, যে সচেতনতার জায়গা, যে এই রোগগুলো যদি আপনার শরীরে কোনোভাবে অনুভব করেন বা বোঝেন, বা কোনোভাবে যদি সিমটমগুলো দেখতে পান, তাহলে আগে থেকে যদি আমরা একটু অ্যালার্ট হই, বা আমরা তৎক্ষণাৎ যদি আমরা একটু যোগাযোগ করি, তখন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু প্রত্যেকটি ডক্টর কিন্তু তারা এক্সপিরিয়েন্স ডক্টররা বিভিন্নভাবে কিন্তু তারা এই প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে মানুষকে ভীষণভাবে কিন্তু একটা কি বলবো সেই সুস্থ সবল সতেজ জীবনের কাছে পৌঁছে দিচ্ছেন। তখন এইটাই কিন্তু তাদের একটা বিশাল, তাদের একটা অপরচুনিটি, বিশাল তাদের এই কাজটি কিন্তু আমরা সমর্থন তো সবাই করি এই কারণে। তার কারণ বলবো, এই যে ক্রনিক ডিজিজগুলো বা কোনো ছোট রোগকেই কিন্তু একসময় বড় আকারে ধারণ করে, যেটা হয়তো আপনি এখন বুঝতে পারছেন না, বা হয়তো জানলেন, ডাক্তারবাবু সুন্দরভাবে আপনাকে প্রপার অ্যাডভাইসটা দিলেন, সেটা যদি আপনি মনে করেন যে না এই কাজটি আমার করা দরকার, বা এখানে গিয়ে আমার অবশ্যই নোট করা উচিত এই দুটি নাম্বার, তাহলে কিন্তু আপনাদের দুটি নাম্বার রাখতে হবে। আমি ফোন নাম্বারটা আগে বলে দিচ্ছি, তারপরে অবশ্যই আমরা জায়গাগুলো বলে দেবো, চেম্বারগুলো বলে দেবো। হেল্পলাইন নাম্বার আপনার টিভি স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার কিন্তু আপনারা নোট করে রাখুন, এবং হেল্পিং নাম্বার যার মাধ্যমে আপনার ডিটেলসটা জানতে পাচ্ছেন। আর যদি আপনারা কোনো জায়গায় ট্রিটমেন্ট করে থাকেন, তার প্রপার যে একটা প্রেসক্রিপশন এবং
অবশ্যই টেস্ট রিপোর্টগুলো নিয়ে আসবেন সঙ্গে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন। কোথায় কথা বলছি? ব্যারাকপুর থেকে। একটু জোরে বলুন। হ্যাঁ, বলছি আমি সৌমিত্র ঘোড়াই বলছি ব্যারাকপুর থেকে। আচ্ছা আচ্ছা, বলুন কি সমস্যা, বলুন। হ্যাঁ, সমস্যা বলতে আমার চুল পেকে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। বয়স কত এখন? বয়স হচ্ছে 25+। 25+। আচ্ছা, কোনো রকম পেটের সমস্যা আছে? গ্যাস অম্বল? পেটের সমস্যা আছে, হ্যাঁ, গ্যাস হয়, আচ্ছা কোষ্ঠকাঠিন্য আছে। হ্যাঁ। আচ্ছা, অ্যালার্জি আছে আপনার কোনো, বা কখনো টেস্ট করিয়েছেন? মাঝে মধ্যে ঠান্ডা লেগে যায়, বুঝলেন? ঠান্ডা লেগে যায় মানে আপনার ইমিউনিটি পাওয়ারটাও একটু কম আছে, কিন্তু এই যে ঠান্ডা লেগে যায় মাঝে মাঝে, এক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের ব্লাডের মধ্যে যদি অ্যালার্জি থাকে তাহলেও কিন্তু এই সমস্যাটা আসে। এই কারণে দুটো জিনিস জিজ্ঞাসা করলাম, কারণ এই যে আপনি বলছেন চুল পেকে যাচ্ছে, এর কিন্তু দুটো কারণ থাকে। এক হচ্ছে লিভারের যদি কোনো রকম সমস্যা থাকে সেখান থেকে হতে পারে, আর যদি আপনার আইজি লেভেল মানে আপনার অ্যালার্জি যদি থাকে সেখান থেকেও কিন্তু আপনার এই চুল পাকতে হতে পারে। তাছাড়া যদি আপনার লোকাল কোনো রকম ইনফেকশন হয়, যেমন হয়তো আপনি কাজের মাধ্যমে খুব বাইরে ধুলোর মধ্যে আপনাকে থাকতে হচ্ছে, সেরকম যদি কারণ থাকে তাহলেও কিন্তু এটা হতে পারে। তো আগে আপনাকে করতে হবে কি, এই কারণগুলোকে খুঁজে বার করতে হবে যে কি কারণে আপনার এটা হচ্ছে, তারপর আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। এখন যদি আপনার লিভারের সমস্যা থাকে, আপনি যদি বিভিন্ন রকম শ্যাম্পু ইউজ করুন, ক্রিম ইউজ করুন, তেল ইউজ করুন, যা তাহলে কিন্তু দেখবেন সেটা প্রপারলিভাবে কাজ হবে না, বা যতক্ষণ আপনি ওটা ইউজ করবেন ততক্ষণ ভালো থাকবেন, তারপরে আবার এই প্রবলেমটা ফেরত আসবে। কিন্তু যদি এটার সাথে সাথে আপনি লিভারেরও ট্রিটমেন্ট করান, তাহলে দেখবেন এই দুটো একসাথে করলে আপনি ভালো থাকবেন, এবং ভবিষ্যতে যাতে আপনার চুল না পাকে খুব তাড়াতাড়ি সেই ব্যবস্থাটাও আমরা করে দেবো। একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন, কিভাবে থাকলে আপনি এই এখন যেমন আপনার চুল পাকছে সেখান থেকেও আপনি মুক্তি পাবেন, এবং ভবিষ্যতে যাতে ভালো থাকবেন সেটারও একটা গাইডলাইন আমরা দিয়ে দেবো। একদম, ধন্যবাদ। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের এই দুটি নাম্বার কিন্তু আপনাদের নোট করে রাখতে হবে, এবং কোথায় কখন আপনারা এক্সপার্ট ডক্টরদের পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আমি একটু জানিয়ে দিচ্ছি, একেবারে নাম দিয়ে লোকেশনটাও আমি বলে দিচ্ছি। শিলিগুড়িতেই আপনারা কিন্তু 11 তারিখে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আমাদের আজকের যিনি গেস্ট ডক্টর। এছাড়া কিন্তু আপনারা পাচ্ছেন বনগাঁতে পাচ্ছেন ডক্টর আর দেখে পেয়ে যাচ্ছেন, আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন। এছাড়া শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আমরা অবশ্যই ওপেনিং কবে হচ্ছে ডেটটা আমরা মেনশন করে দিচ্ছি। এবং হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, নিউ কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আমি ওপেনিং ডেটটা অবশ্যই মেনশন করে দেবো এক্ষুনি। এবং বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, ক্যানিংয়েও কিন্তু ওপেনিং হচ্ছে, সেটাও আমি ডেটটা মেনশন করে দেবো। এবং ক্যানিংয়ে হচ্ছে ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন প্রথম দিনই, এবং দেবরুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং দিল্লিতেও ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। আমরা অবশ্যই অ্যানাউন্সমেন্ট করে দেবো যে দিল্লিতে কবে বি শর্মা পৌঁছে যাচ্ছেন চেম্বারে, সেটা আমরা নিশ্চয়ই মেনশন করে দেবো। এবং যেটা আপনারা জানেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কিন্তু হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে সোম থেকে শনি বিভিন্ন ডক্টরদের আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা হাতিবাগানে পাচ্ছেন, যেটা কিন্তু শোভাবাজার শিফট করে হাতিবাগানে হয়েছে। এছাড়া ল্যান্সডাউন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, এবং খিদিরপুরে পাচ্ছেন, বেলুড়ে পেয়ে যাচ্ছেন, এবং হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতেও বন্ধুরা পাচ্ছেন। এবং প্রত্যেক বৃহস্পতিবার আপনারা জানেন দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, যিনি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে। আমি একটু ওপেনিং ডেটগুলো একটু জানিয়ে দিচ্ছি। 12/1/25 শ্যামপুরে ডক্টর বি শর্মাকে সেখানে পেয়ে যাচ্ছেন, 19/1/25 গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে,
শর্মাকে 26/1/25 ক্যানিংয়ে পাচ্ছেন। ডক্টর বি শর্মা সেখানে উপস্থিত থাকছেন। এবং পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং ধানবাদে এগুলো প্রশস্ত হচ্ছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। অবশ্যই সেটা আপনাদের এই সুখবরটি আমরা জানিয়ে দেবো, অ্যানাউন্সমেন্ট করে দেবো যে কোন দিন পেয়ে যাচ্ছেন, ডেটগুলো মেনশন করে দেবো। হেল্পিং নাম্বার 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এটি হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনার ডিটেলসটা জানতে পাচ্ছেন। এবং যদি কোথাও চিকিৎসা করে থাকেন সেটার কিন্তু আপনার প্রেসক্রিপশন অবশ্যই টেস্ট রিপোর্টটা নিয়ে আসবেন সঙ্গে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি অসীম সরকার বলছি। বলুন, কি সমস্যা বলুন। বলছি কাকদ্বীপ থেকে। কাকদ্বীপ থেকে বলুন। সমস্যা বলতে এই ঠান্ডাতে শরীর ব্যথা। ব্যথা ব্যথা কোথায় হচ্ছে? কোমরে? কোমর, হাত পা সব জায়গায়। আচ্ছা, এরকম কি ব্যথা আগে হতো না এই ঠান্ডার সময়টাতেই হচ্ছে? হাঁটু না, হাঁটু যেন ঝাড় মারতে হবে। আর একবার বলুন, ঠিক ক্লিয়ার হলো না। আপনি সত্যি ব্যথা, হাঁটু কোনো দেখতে গেলে একটু ঝাড় ভাড় লাগছে, একটু দরদ লাগছে। আচ্ছা, না আমি বলতে চাইলাম এটা কি এখন হচ্ছে না এর আগেও ছিল? না, এই সপ্তাহখানে হলো ঠান্ডা কি বুঝতে পারছি। আচ্ছা, দেখুন আপনাকে একটা কথাই বলবো, যদি এরকম ব্যথা অনুভব হয়, আপনি আপাতত যেটা করবেন সেটা হচ্ছে একটুখানি গরম সেঁক নিন। এবং গরম সেঁক নেওয়ার পরও যদি দেখেন যে হ্যাঁ আপনার হাঁটুর সমস্যাটা রয়ে যাচ্ছে, তাহলে কিন্তু একটা প্লেন এক্সরে করে দেখতে হবে। কারণ হচ্ছে, যদি আপনার শরীরেতে অস্টিওআর্থারাইটিসের প্রকোপ থাকে কিংবা কোনো রকম লাম্বার স্পন্ডালাইসিসের সূত্রপাত হয়, তাহলে কিন্তু এই ঠান্ডার সময় একটু ব্যথা যন্ত্রণাটা বাড়তে থাকবে বা একটু বাড়ে। এবং সেটা আমরা কি করি, অনেকে বুঝতে পারি না। আমরা এই সময়টাতে আমরা কি করি, একটু ব্যথার ওষুধ খেয়ে নিই। খেলে কি হয়, ওই জায়গাটা ঠিক হয়ে গেল, আপনার ব্যথাটা চলে গেল। আপনি ভাবলেন হয়তো এই ঠান্ডার জন্য আমার এই ব্যথাটা হয়েছিল, এখন আমি ঠিক আছি। কিন্তু ভবিষ্যতে দেখা যাবে যে ওটা ধীরে ধীরে বাড়তে থাকছে এবং সেই সমস্যা আসবে যেটা একদম অস্টিওআর্থারাইটিস হলেও হয়ে যায় বা লাম্বার স্পন্ডালাইসিস হলে হবে, ব্যথা যন্ত্রণাটা একদম বাড়বে। তো সেই জায়গায় যদি না যায়, তার জন্য করতে হবে কি, আপনাকে শুরুতেই একটু টেস্ট করে দেখে নিন যে হ্যাঁ আমার এটা নর্মাল ব্যথা যন্ত্রণা হচ্ছে এই ঠান্ডার জন্য, না কোথাও অস্টিওআর্থারাইটিস বা লাম্বার স্পন্ডালাইসিসের সূত্রপাত হচ্ছে। ঠিক আছে, সেটা একবার দেখে নিন। যদি সেরকম মনে হয় যে আপনি একটা এক্সরে করুন, কোমরের একটা এক্সরে করুন, হাঁটুর একটা এক্সরে করুন। এক্সরের রিপোর্টটা নিয়ে একবার আমাদের সাথে এসে যোগাযোগ করুন। আমরা দেখে বলে দেবো যে আপনার এটা নর্মাল ঠান্ডার জন্য হচ্ছে না অস্টিওআর্থারাইটিসের কোনো প্রকোপ আছে। যদি থাকেও তাহলে শুরুতেই সেটাকে ট্রিটমেন্ট করে দিলে এই জায়গাটাতেই ওটা থেমে যাবে। আর যদি অন্য কারণের জন্য হয়, সেখান থেকেও আপনি কিভাবে মুক্তি পাবেন আমরা সেটা গাইডলাইন করে দেবো। একদম, ধন্যবাদ। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের ফোন নাম্বার দুটি নোট করে রাখতে হবে। নিশ্চয়ই আপনারা ডিটেলসটাও জানবেন, এবং আমি তো বলেই দিলাম কোথায় কখন আপনারা ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন। আপনারা যত তাড়াতাড়ি আসবেন, রোগটিকে প্লিজ পুষবেন না, কারণ একটা রোগের থেকে আরেকটা রোগে কিন্তু তৈরি হয়ে যায় এবং সেটা কিন্তু বড় আকার ধারণ করে। ডাক্তারবাবু, আমরা একটু আলোচনায় আবার ফিরবো, যেটা হলো এই যে অনেক সময় কি হয়, আমরা খাদ্যাভ্যাস বা এই যে আমাদের ফুড হ্যাবিটস বা লাইফস্টাইল, এটার জন্য কি অনেকটা এই রোগটি দায়ী হতে পারে? দেখুন, এটার জন্য সব রকম রোগই দায়ী থাকে, কারণ শরীরচর্চা, খাবারের যেটা আমাদের অভ্যেস সেটাকে ঠিক রাখা দরকার। কারণ একটা কারণই বললাম যে আমাদের হাড়ের মিনারেল এবং ক্যালসিয়াম এই জিনিসটা কমতে থাকে। তাহলে যদি আমরা ঠিকঠাক মতো করে আহার না করি, তাহলে কি হবে, সেখানেতে তো কমবেই। এবং তার সাথে সাথে আমাদের আয়ুর্বেদে বলাই আছে দিনচর্যা, ঋতুচর্যা, মানে দিনেতে কি কি করা উচিত প্রত্যেক দিনে, এবং কোন ঋতুতে কি করা উচিত, কি খাওয়া উচিত কোন ঋতুতে। ঠিক আছে, তো এর জন্য আমাদের আয়ুর্বেদে একটা চ্যাপ্টার আছে। তো সেই কারণে যে কোনো রকম রোগ কিন্তু আমাদের এই আহার বিহারের ওপরে কিন্তু নির্ভর করে, এবং সেখান থেকে যে কোনো রকমের রোগ আসতে পারে। তো এই দুটোকে মেনটেন করা খুবই দরকার। একদম। আমরা একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি রঞ্জিত বলছি, নদিয়া থেকে। আচ্ছা, বলুন, কি সমস্যা বলুন। আমার একটা সমস্যা, যেটা আমি অনেক বছর ধরে আমার কি হয় না, ঠোঁটটা না পুরো কালো। আমি কোনো সময় স্মোক করি না, না কোনো ড্রিঙ্ক কোনো কিছুই অভ্যাস নেই, কিন্তু এটা নিয়ে আমি অনেকবার ডাক্তারকে দেখিয়েছি, লিভার টনিক অনেক কিছু খেয়েছি, কোনো কিছুই হচ্ছে না। সবাই বলে কি এটা এত ঠোঁট কালো কোনো বেরিয়ে গিয়ে জিনিস নেই। আদৌ আমি আজ পর্যন্ত কোনো এইসব কোনো স্মোক করি না, তারপরে এরকম হচ্ছে।
দেখুন অনেক সময় কি হয় আমাদের 2 বছর ধরে হুম আমার গালের মধ্যে দুটো স্পট কালো দাগ পড়ে আছে, এটা কমছে না। ডাক্তার দেখিয়েছে, অনেক ক্রিম দিয়েছে, কিছু হচ্ছে না। আমি সেই কথাটাতেই আসছিলাম যে অনেক সময় কি হয় না আমাদের একটু ব্ল্যাক পিগমেন্টেশন পড়ে। এই ব্ল্যাক পিগমেন্টেশন যেটা হয় সেটা কিন্তু অনেক সময় আমাদের স্কিনের কিছু লেয়ারের যদি ইনফেকশন থাকে সেখান থেকে এই জিনিসটা হতে পারে। এছাড়া আপনি কি কখনো লিভারের টেস্ট করিয়েছেন? হ্যাঁ, না, লিভারের টেস্টটা করাইনি। আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা LFT করিয়ে নিন, একটা লিভারের টেস্ট করিয়ে নিন, ঠিক আছে? যদি আপনি নদিয়া থেকে বলেন তাহলে হয়তো আপনার কাছাকাছি সেন্টার পড়বে, সেটা সম্ভবত কৃষ্ণনগর। কৃষ্ণনগরটা হ্যাঁ, কৃষ্ণনগরে এই রবিবার দিনকেই চেম্বার আছে, আমি নিজে ওখানে থাকবো। আপনি পারলে একটা LFT রিপোর্ট করে আমাদের সাথে এসে একবার যোগাযোগ করুন, আমি থাকবো ওখানেতে। এর আগে যদি কোনো রকম কিছু রিপোর্ট আপনি করে থাকেন বা ট্রিটমেন্ট যেগুলো করেছেন বলছেন তার কাগজপত্রগুলো একবার নিয়ে আসুন, আমি দেখে নিই। আর লোকালি একবার দেখে নিই যে এই পিগমেন্টেশনটা কী ধরনের আছে, সেটা দেখার পর আপনাকে গাইডলাইন দিয়ে দেবো। কারণ অনেক পিগমেন্টেশন কি হয় পার্মানেন্ট হয়, আর অনেক পিগমেন্টেশন হয় যেটাকে সারানো যায়। সেটা যতক্ষণ না পর্যন্ত দেখছি সেটা কিন্তু এইভাবে বলা যায় না। তো আপনি একবার আসুন রবিবার দিনকে, আমি দেখে নিই, দেখে আপনাকে গাইড করে দেবো কী করলে ভালো হবে। পিগমেন্টেশনটার থেকে আমার বেশি যেটা সবচেয়ে পুরনো ধরে জ্বলছে, এটা আমার ঠোঁটটা কালো, এটাই আমার কি করে মানে যাচ্ছেই না। বুঝতে পেরেছি, আমি সেই কারণেই বললাম যে কিছু কিছু লেয়ারের প্রবলেম থাকে। তো আপনি একবার আসুন, আমি দেখে নিই, কারণ না দেখলে তো এটা এইভাবে বলা যায় না। আর স্কিন হচ্ছে খুব সেন্সিটিভ জিনিস, আমি না দেখে একটা অ্যাডভাইস আপনাকে দিয়ে দিলাম, তার কিন্তু উল্টো রিয়াকশান হতে পারে। কারণ স্কিন এতটাই সেন্সিটিভ যে এখান থেকে কিন্তু আপনার অ্যালার্জি হয়ে যেতে পারে। তাই প্রপার চেক আপ না করে না এটার জন্য অ্যাডভাইস দেওয়াটা ঠিক হবে না। তো আপনি একবার আসুন, অবশ্যই যেটা আপনার পক্ষে ভালো হবে সেই ব্যবস্থাই করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। তার জন্য কিন্তু যে স্যার খুব সুন্দর বললেন যে প্রপার ডায়াগনোসিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেটা নির্ণয় করে যে কি হয়েছে সেটাই কিন্তু বলে দেবেন, তারপর তো ট্রিটমেন্ট তো রয়েছেই। তার জন্য কিন্তু বন্ধুদের আসতে হবে, যে যে সমস্যা নিয়ে আপনারা জর্জরিত হয়ে রয়েছেন। এবং আজকের আমাদের যে আলোচনা চলছে আর্থারাইটিস, ভীষণ এটি একটি যন্ত্রণাদায়ক, পীড়াদায়ক এবং খুব কষ্টকর। যাদের হয় তারা বোঝেন, আর যারা আপনারা সেটাই বুঝছেন এবং এখানে এসে তারা কতটা উপকৃত হচ্ছেন সেটাও আপনারা জানেন। আমরা প্রত্যেকটা ক্লিপিং সেইভাবে আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। এবং আমরা এবার আবার একটু আলোচনায় ফিরবো। স্যার, যেটা হয় অনেক সময় এই যে আমাদের স্পাইনাল কর্ড, মেরুদণ্ডে যে অনেক সময় কি ঘুম থেকে উঠেই না একটা কেমন যেন একটা ব্যথা অনুভব করি অনেক সময়, বা কোমর দিয়ে যে ব্যথাটা অনুভব করি স্পাইনাল কর্ড দিয়ে, মানে অনেক সময় কি কাজের চাপেও হতে পারে, বা যে কোনো এটা কিভাবে আমরা তার ইয়েটা পারবো? মেন জিনিস হচ্ছে এই জিনিসটাকে একটু দেখতে হয় যে মানে ব্যথা যদি হচ্ছে, ব্যথা যদি থাকে, অনেক সময় কি হয় আমাদের সিদ্ধারার মধ্যে কি হয় এক্সট্রা ক্যালসিফিকেশন হয়, ক্যালসিয়াম জমা হয়। তো সেখান থেকে কিন্তু এই প্রবলেমগুলো আসে। কিংবা যদি আমাদের লাম্বার স্পন্ডালাইসিসের সূচনা হয় সেখান থেকে এই জিনিসটা হতে পারে। এর একটা সিমটম থাকে যে সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন একটা স্টিফনেস ভাব থাকবে, ব্যথা থাকবে, তারপরে আস্তে আস্তে একটু হাঁটাচলা করলে কিন্তু ব্যথা যন্ত্রণাটা কমে যায়। তো এটা কিন্তু শুরুতে একটা লক্ষণ যে আপনার নয় সার্ভাইকাল স্পন্ডালাইসিস হতে পারে, নাহলে লাম্বার স্পন্ডালাইসিস হতে পারে। তো এই ছোট ছোট লক্ষণগুলোকেই দেখার জন্য বলা, যে যদি ছোট থাকে সেখানেই এটাকে যদি ডায়াগনোসিস করে ট্রিটমেন্টটা করে নেন তাহলে কিন্তু আর বড় রোগের দিকে এটা টান নেবে না। একদম। আমরা একটু দেখে নেব এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের যারা দূর দূর প্রান্ত, কাছের বন্ধু, দূরের বন্ধুরা এসে কতটা তারা উপকৃত হয়েছেন, কতটা তারা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়ে তারা কতটা আনন্দিত, উচ্ছ্বসিত এবং কতটা তাদের চওড়া হাসি, এবং তাদের বক্তব্যগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরবো এবং অবশ্যই তারপরে আমরা আবার ফিরে আসছি। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। বাড়ি? বাড়ি হচ্ছে ডানকুনি, কালীপুর চেকপোস্ট। আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা ছিল বলতে প্রথমে আমার সকালবেলায় ঘুম থেকে উঠে হাঁটতে পারতাম না, গোড়ালি প্রচণ্ড যন্ত্রণা হতো। তারপরে এই অবস্থায় আমি প্রচুর অ্যালোপ্যাথিক দেখাই, অ্যালোপ্যাথিক ওষুধ খাই, ক্যালসিয়াম খাই, কিন্তু আমার তাতে কোনো রিকভার হয়নি। তারপর আমি সেটা করে হোমিওপ্যাথিকে চলে যাই। হোমিওপ্যাথিকেও প্রায় আমি 2-3 বছর করি। হোমিওপ্যাথিকে কখনো কম কখনো বেশি এরকম হয়ে যায়, কিন্তু আমার সেইভাবে রিকভারটা হয়নি। আমার তারপরে আস্তে আস্তে দেখি যে আমি একেবারে হাঁটতে পারছি না,
আমার রাত্রিবেলায় আমি ঘুমোতে পারছি না, মানে আমার একটা হাড়টা, ওই গোড়ালির কাছে হাড়টা, পেছনের হাড়টা সেই সুপুরির মতো ফুলে দিচ্ছিল এবং এত যন্ত্রণা হতো রাত্রিবেলায়, মানে পুরো মাথায় গিয়ে সেই কিটকিট করতো, ভেতরে জ্বালা করতো। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা আমার প্রায় ধরুন 15-20 বছর হবে এই গোড়ালির প্রবলেমটা। তা এত লাস্ট ওই অবস্থা হয়, ওরকম কিটকিট করছে, জ্বালা করছে, হ্যাঁ, রাত্রিবেলায় ঘুমোতে পারছি না। তারপর আমি একদিন টিভির প্রোগ্রাম দেখে আমি এনবিপিতে আমি যোগাযোগ করি। তা ওখানে যোগাযোগ করে এই বি শর্মাকে আমি দেখাই। আচ্ছা, এখানে কতদিন ট্রিটমেন্ট করছেন? এখানে আমি 3 মাস করছি। আচ্ছা, 3 মাস এখন কি রকম আছেন? এখন আমি খুব ভালো আছি। আমার গোড়ালির যে একটা প্রবলেম ছিল, আমি যে 20 বছর ধরে গোড়ালির প্রবলেমে ভুগছিলাম, এটা আমি বুঝতেই পারছি না। মানে আমি এখন খুব ভালো আছি। তা এইটাই আর কি। আমার আর যাবতীয় যা প্রবলেম, একটু কোমরের ছিল পেন, তা সেটাও আমার এখন নেই। আমি এখন খুব ভালো আছি, হাঁটা চলাও ভালো করছি। মানে আমার যে ওই রোগটা ছিল, এটা আমি বুঝতেই পারছি না। তা ওষুধ চলছে, আমি এখন অবধি ওনার ট্রিটমেন্টে আছি, হ্যাঁ, ওনার ওষুধ খাচ্ছি, ওই আর কি। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। আচ্ছা, বাড়ি? বাড়ি কালীপুর চেকপোস্ট, গাঙ্গুলি। ঠিক। নাম? বিনয় দে। কোথা থেকে এসছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল। মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে, হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরাহা। আমি এখানে মোটামুটি দেখালাম, এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেইও। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? নাম বিনয় দে। নাম? স্বর্ণময়ী আদর, বাড়ি? বেলগেছিয়া। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেশার, সুগার, থাইরয়েড, গ্যাস, অম্বল, এইসব। তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কীরকম আছেন? 15 দিন আমি খুব ভালো আছি। আচ্ছা, এইখানের খোঁজ কিভাবে পেলেন? এখানের খোঁজ, পাশের বাড়ি আমাদের এক ভদ্রলোকের খুব হয়েছিল, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতো। সেই জন্যে আমরা ভাবলাম যে এত তো অ্যালোপ্যাথি দেখাচ্ছি, কেন ভালো হচ্ছে না। আমার যখনই আমার যন্ত্রণা হতো, তখন মনে হয় যেন আমি কিছু খেয়ে নিই, বিষ খাই, নাহলে আমি তেল ঢেলে পুড়ে মরে যাই। তারপরে আমার যখন ওদের খোঁজরা নিনু, বললো কোথা থেকে তুমি ভালো হয়েছ, আমার পাশের বৌমায়েরা সব খোঁজ নিয়ে এলো। তারপর সেইখানে এইখানে ঠিকানা বলতে আমি বুধবার থেকে আসছি, 15 দিন আজকে। আমি 10 দিন ভালোভাবে ঘুমাচ্ছি, আর ওদিকে 5 দিন পরেই আমি 10 দিন পরে খুব ভালো ঘুমাচ্ছি। আচ্ছা, এই এনবিপিতে এসে আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ভালোই সুস্থ হয়েছি। মাঝে মাঝে শুধু একটু বুকটা ধড়ফড় করে, হার্টের তো অসুখ। নাম আপনার? আমার নাম স্বর্ণময়ী আদর। নাম? বিনয় দে। কোথা থেকে এসছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল। মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে, হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরাহা। আমি এখানে মোটামুটি দেখালাম, এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেইও। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? নাম বিনয় দে।
আপনারা এতক্ষণ অবশ্যই দেখলেন যে আমরা ক্লিপিংসগুলো আপনাদের কাছে পৌঁছে দিলাম যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে তারা এসে এবং ডক্টরদের একদম এক্সপিরিয়েন্স ডক্টরদের দ্বারা তারা কতটা উপকৃত হয়েছেন, একটা সুস্থ জীবন তারা ফিরে পেয়েছেন। সত্যি জীবনটা আমাদের তো খুব অল্প, তার মধ্যে যদি আমরা একটু ভালো থাকতে পারি, একটা সুস্থ সবল সতেজ জীবনকে যখন ফিরে পাই তখন কতটা যে আমরা আনন্দিত হই, কতটা উচ্ছ্বসিত হই, কতটা তখন ভালো লাগে। সত্যি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই তারা কাজ করে যাচ্ছেন। আর প্রত্যেকটি ডক্টরদের একেবারে মেধা, তাদের শিক্ষা, তাদের সব কিছুকে অ্যাপ্লাই করেই মনে হয় মানুষকে এত সুন্দর একটা সুস্থ জীবনকে উপহার দিচ্ছেন। তা ছোট ছোট ক্লিপিংস আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এইরকম কিন্তু ক্লিপিংস আছে অসংখ্য, যেগুলো হয়তো আমরা একটা সময়ের বাঁধনতা আমরা আবদ্ধ, সেই জন্য আমরা দিতে পারি না। অবশ্যই সেইভাবে কিন্তু তাদের এই পথ চলা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, এই আশ্বাস, এই আস্থায়, সেই ভরসা দিয়েই কিন্তু এনবিপি আপনাদের কাছে কিন্তু এইরকমভাবে সুস্থ জীবনকে উপহার দিচ্ছেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি ডাক্তারবাবুকে নমস্কার এবং ম্যাডামকে নমস্কার। আমি পূর্ব মেদিনীপুর রেলগা থেকে আঙ্গুরওয়ালা জানা বলছি। আচ্ছা, আঙ্গুরওয়ালা জানা, আচ্ছা বলুন দিদি ভাই বলুন। আমি হাজার বাবুর কাছে, ডাক্তারবাবুর কাছে এরিয়াতে দেখিয়েছিলাম। আমার 1.5 মাস হয়েছে, পায়ের ব্যাপার নিয়ে গিয়েছিলাম। কিন্তু আমি ব্লাড পরীক্ষা করতে আমার অ্যালার্জি ধরা পড়েছিল। উনি যে গরম জলের সঙ্গে যে ওষুধটা খেতে দিয়েছে আমি খাচ্ছি, পায়ের ওটা একটু কমেছে, কিন্তু আমার গলাটা চুলকাচ্ছে। আমি কি সেইটা খাচ্ছি, সেই জন্য কি গলা চুলকাচ্ছে? আর আমি কি ফিটকিরি করতে পারবো, নিতে পারবো? দেখুন, মেন ব্যাপার হচ্ছে আপনি নিজে বলছেন আপনি আগের থেকে একটু ভালো আছেন, তাই তো? ভালো আছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, কি করলে আপনার ভালো হবে সেটা আমি বলে দিচ্ছি। আপনি শুনুন। আর এই গলাটার ব্যাপারে আমি কি ফিটকিরি একটু লাগাতে পারবো নাকি, এই জন্য বলে দিচ্ছি। ঠিক আছে, আপনি টিভিতে শুনুন। হ্যাঁ, ডাক্তারবাবু বলে দিচ্ছেন। আর্থারাইটিসের যে প্রবলেমটা ছিল সেটা আগের থেকে অনেকটাই কম আছে, এবং তার সাথে সাথে ওনার যেটা সমস্যা সেটা হচ্ছে একটা অ্যালার্জি ওনার ধরা পড়েছিল। তো সেই অ্যালার্জির জন্য ওনাকে ওষুধ দেওয়া হয়েছে, সেটাও আস্তে আস্তে কমে যাবে, কারণ আমরা আবার রিপোর্টস করব। রিপোর্টস করলে দেখা যাবে যে আগের যে আইজি লেভেলটা ছিল সেটা ট্রিটমেন্টের পর কোন জায়গায় গেছে। প্লাস ফিজিক্যালিও উনি বুঝতে পারবেন। গলার যে সমস্যাটা উনি এখন বলছেন অ্যালার্জির জন্য এই জিনিসটা হতে পারে, এবং তার সাথে সাথে যদি একটু ঠান্ডা লাগে সেই কারণেও হতে পারে। একটু গরম জলের গার্গেল করুন আপাতত, তারপর যে মেডিসিনসগুলো দেওয়া হয়েছে সেই মেডিসিনসগুলো খান, এবং সামনের যে ডেটটা পড়বে সেই ডেটে এসে একবার আমার সাথে যোগাযোগ করুন। আর একবার একটু ডিটেলস আপনি দেখে নিই যে এক্স্যাক্ট গলাতে কি প্রবলেমটা হচ্ছে, বা ওখানে লোকাল কোনো রকম কিছু গ্রোথ হচ্ছে কিনা, সেটা দেখার পর আপনাকে গাইড করে দেবো কোনটা করলে আপনি ভালো থাকবেন। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি নাগের বাজার থেকে বলছি। বলুন দিদি ভাই, কি সমস্যা বলুন। সমস্যা বলতে আমার পেটে লাগা আর মাথার যন্ত্রণা একসাথে হয়। পেটে লাগা, মাথার যন্ত্রণা, বয়স কত? 24। হ্যাঁ 24। আচ্ছা, পেটের যে ব্যথাটা হচ্ছে কতদিন হচ্ছে? সপ্তাহখানেক ধরে। বেশিটা হয় এটা। কি বললেন, আরেকবার বলুন। পিরিয়ডসের পর থেকে এটা বেশি হয়। আচ্ছা আচ্ছা, দেখুন সেটাই আমি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। কারণ হচ্ছে অনেক সময় কি হয়, আমাদের যদি পিসিওডি থাকে, পিসিওডি হলে কিন্তু আমাদের এই প্রবলেমটা হতে পারে, বিশেষ করে ফিমেলদের এই এজেতে এই ধরনের পিসিওডি হওয়ার চান্স থাকে। তো যদি আপনার ব্যথা এরকমভাবে কন্টিনিউয়াসলি থাকে তাহলে কিন্তু একটু সিরিয়াস হন, একটা আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট করান। কারণ উইদাউট আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট কিন্তু কোনো রকমভাবে ধরা সম্ভব নয় যে আপনার এক্স্যাক্টলি কী প্রবলেমটা হয়েছে। আপনার যদি পিরিয়ডের প্রবলেম থাকে তার জন্য কিন্তু দায়ী এই পিসিওডি, বা যদি কোনো রকম কিছু সিস্ট ওখানেতে থাকে। তো সেই কারণে ফার্স্ট আপনাকে অ্যাডভাইস করব যে একটা আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট করান। আর দ্বিতীয়ত হচ্ছে মাথা ব্যথা যেটা বলছেন সেটাও কিন্তু দেখতে হবে যে আপনার কোন সময়টাতে মাথাটা ব্যথা করছে। বাইরে বেরোলে মাথা ব্যথা হচ্ছে, রোদে বেরোলে হচ্ছে না, আপনার ঠান্ডাতে হচ্ছে, সেইটাকে একবার হিস্ট্রিটা লাগবে নেওয়া। তার সাথে সাথে আপনার নাকে কোনো রকম পলিপ আছে কিনা, নাক মাঝে মাঝে বন্ধ হয়ে যায় কিনা সেটাও একটুখানি জানতে হবে। এটা হয় কারণ হচ্ছে এই মাইগ্রেনের সমস্যাটা আপনার খুব সম্ভবত, যা আপনি হিস্ট্রি বললেন, মাইগ্রেনের সমস্যাটা হলে হতে পারে।
কিন্তু সেটা একবার সামনাসামনি দেখতে হবে যে এক্স্যাক্ট প্রবলেমটা কি, আপনার কমপ্লেনটা কি দাঁড়াচ্ছে, বা আপনার নাকে কোনো রকম পলিপ আছে কি না। হ্যাঁ, আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করে নিন। হাতিবাগান যদি আপনার কাছে হয়, হাতিবাগানেতে বা আপনি একটা হেল্পলাইন নাম্বারে ফোন করে ডেটটা জেনে নিন। বুধবার করে হাতিবাগানেতে বসি, আপনি ওখানেতে একবার আসুন। আর আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা অবশ্যই করে আনবেন, কারণ আপনি আসবেন, আবার আমি আলট্রাসোনোগ্রাফি দেবো, আবার ট্রিটমেন্টটা পিছিয়ে যাবে। একবারে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করে নিয়ে আসলেন, দেখে আপনাকে অ্যাডভাইস করে দিলাম, তাহলে স্টেপটা একটু এগিয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ ডাক্তারবাবু। আমরা একটু আলোচনা আবার ফিরবো, যেটা হলো স্পন্ডিলাইটিসের, যেটা হলো অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস, এটার সিমটমগুলো আমরা একটু জানবো বা লক্ষণগুলো জানবো। দেখুন, আপনার নর্মালি কি হয় যে নর্মাল স্পন্ডিলাইসিসের সাথে আমরা এটাকে শুরুতে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা করতে পারি না, কিন্তু এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা করা খুব দরকার। কারণ অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস হচ্ছে সম্পূর্ণ আলাদা এক ধরনের রোগ, যেটা আমরা দেখেছি যে পেশেন্ট আমাদের কাছে আসে যখন অ্যাঙ্কালোজিংয়ের, তখন কি অবস্থায় আসে, একদম বেড রিডেন্ট অবস্থা, শুলেও কিন্তু উনি শান্তিতে থাকেন না। যে শুলে আমাদের মনে হয় যে ব্যথা যন্ত্রণা কমবে, কিন্তু এই অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিসে কী হয়, শুলেও একটা স্টিপ হয়ে থাকে গোটা বডি। কারণ এই অ্যাঙ্কিলোজিংয়ে হয় কি, আমাদের কোমর থেকে এটা স্টার্ট হয়, কোমর থেকে ব্যথাটা স্টার্ট হবে, ধীরে 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 আমাদের টোটাল শিরদাঁড়াটা এফেক্টেড হবে, এবং ঘাড় দেখা যাবে একটা সময় গিয়ে কোনো রকমভাবে মুভমেন্ট করতে পারছে না, কোমর কোনো রকমভাবে মুভমেন্ট হচ্ছে না। শরীর যদি কেউ পেছন থেকে ডাকে, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু উনি ঘুরে রেসপন্স দিতে পারবেন না, ওনাকে টাইম লাগবে, তারপরে কিন্তু দেবেন রেসপন্স। তো এই যে স্টিফ হয়ে যাওয়া, তার সাথে সাথে অসহ্য ব্যথা যন্ত্রণা, এটা এই অ্যাঙ্কিলোজিংয়ের ক্ষেত্রে হয়। আমরা কি করি, শুরুতে যখন কোমরেতে ব্যথা হলো, আমরা এটাকে নয় লাম্বার স্পন্ডিলাইটিস ভাবি, আর নালে এমনি সাধারণ ব্যথা হচ্ছে, ঠিক হয়ে যাবে এরকম ভাবি, কিন্তু সেটা নয়। অ্যাঙ্কিলোজিং যদি হয়, এটাতে কি হয়, আমাদের শিরদাঁড়ার প্রত্যেকটা হাড়ের গ্যাপে গ্যাপে কী হয়, ক্যালসিফিকেশান হয়, মানে এক্সট্রা ক্যালসিয়াম জমা হয়, এবং সেখান থেকে ধীরে 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 গোটা বডিটা স্টিফ হয়ে যায়, গোটা শিরদাঁড়াটা স্টিফ হয়ে যায়। তো এই রোগটার সাথে নর্মাল স্পন্ডিলাইটিস কিন্তু আকাশ পাতাল তফাৎ, তাই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা খুব দরকার। আমি আসছি এই কথাতে, ফোনটা ধরে নিই, তারপর একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে আমি একটা প্রোগ্রামটা, এই দাদুর প্রোগ্রামটা দেখছি। হ্যাঁ, কোথা থেকে আপনি ফোন করছেন? কোথা থেকে ফোন করছেন? আমি বাড়িপুর থেকে বলছি। বাড়িপুর থেকে, বলুন সমস্যাটা। আমি বলছি যে আমার না ভেতর থেকে একটা অ্যাসিড হয়ে গ্যাস হয়ে যাচ্ছে, জানেন? আচ্ছা, আমি এলএফটি করেছি, আমার লিভারের সমস্যা নেই। আচ্ছা, তো একটা অ্যাসিড হয়ে ভাবে গ্যাস হয়ে পেটটা যেন ফাঁপা ফাঁপা লাগছে। আচ্ছা, আপনি এলএফটি রিপোর্ট করেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি সকালে যখন ঘুম থেকে ওঠেন, যখন ব্রাশ করতে যান, তখন কি একটু গা বমি ভাব আসে? না না না, সেরকম কিছু আসে না। এই যে আপনার গ্যাস অম্বলটা হচ্ছে, এর সাথে সাথে কি পেটে কিংবা পিঠের দিকে কোনো রকম ব্যথা থাকে? পিঠে একটা ব্যথা আছে, জানেন? আচ্ছা, পিঠের দিকে একটা ব্যথা থাকে, তবে সেটা সারাক্ষণ নয়, মাঝে সাঝে হয়, তাই তো? মাঝে মাঝে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখুন, মেন ব্যাপার হচ্ছে আমাদের এই গ্যাস অম্বলের পেছনেতে কিন্তু অনেকগুলো কারণ থাকে। একটা যেমন লিভার রিলেটেড হয়, আর একটা আমাদের যদি আপনি কি আগে খুব খালি পেটে থাকতেন? না 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 না। ঠিক আছে, না ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। শুনুন আপনি। মেন জিনিস কি হয়, আমাদের তিনটে কারণ বললাম। এক হচ্ছে লিভারের যদি কোনো সমস্যা থাকে, সেখান থেকে এই জিনিসটা হতে পারে। তার সাথে সাথে যদি আমরা দীর্ঘদিন ধরে অনেকক্ষণ ধরে খালি পেটে থাকি, সেখান থেকে আমাদের একটা অ্যাসিড ফর্মেশন হয় স্টমাকের মধ্যে, সেখান থেকেও কিন্তু আমাদের এই জিনিসটা আসতে পারে। তার সাথে সাথে উনি যে সিমটমটা বললেন, যদিও এটা কনফার্ম আমি বলছি না যে ওনার এটাই হয়েছে, যে গ্যাস অম্বলটা ওনার রেগুলার হয়, তার সাথে সাথে পিঠের দিকে একটা ব্যথা হয়, এইটা কিন্তু অনেক সময় গলব্লাডার স্টোনের একটা লক্ষণ হতে পারে। আমি কনফার্ম আপনাকে বললাম না, তাই আপনার ক্ষেত্রেও একটা কথা বলবো যে আপনি একটা আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করান, কারণ আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করালে তবে বুঝতে পারবো যে এক্স্যাক্ট আপনার কী প্রবলেম আছে। তো সেই রিপোর্টটা করে একবার আমাদের সাথে এসে যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে আপনার কোন চেম্বারটা কাছে হবে,
আগে থেকে একটা আলট্রাসোনোগ্রাফি করে আমাদের কাছে আসুন, আমরা দেখে নিই যে এক্স্যাক্ট আপনার কী প্রবলেম, কী কারণের জন্য আপনার এই গ্যাস অম্বলটা হচ্ছে। কারণ আমরা এই গ্যাস অম্বল বা অ্যাসিডিটিটাকে অনেক সময় কি হয় সিরিয়াসভাবে নিই না, আমরা ভাবি ও ঠিক আছে গ্যাস অম্বল হচ্ছে, একটা গ্যাসের ওষুধ খেয়ে নিই ঠিক হয়ে যাব, আবার হয়তো ঠিক হয়েও গেলেন আবার কিছুদিন পর হচ্ছে। এই গ্যাস অম্বলের পেছনে যে কারণগুলো বললাম, এই 3টে অর্গানই কিন্তু খুব ভাইটাল। লিভারের যদি সমস্যা থাকে সেখান থেকে যদি হয় তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে লিভারের যে রোগটা হবে সেটা কিন্তু খুব খারাপ। প্লাস স্টমাক, প্লাস হচ্ছে গলব্লাডার স্টোন। তো একবার দেখে নেওয়া দরকার। তো আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা করে আসুন, দেখে আমরা গাইড করে দেবো কী করলে আপনি ভালো হবেন বা ভালো থাকবেন। একদম একেবারেই মানে আমাদের খুব সিরিয়াস হওয়া উচিত, ক্যাজুয়াল হলে কিন্তু হবে না। কারণ শরীরে যদি কোনোভাবে কোনো রোগ যদি আপনার শরীরে বাসা বাঁধে বা কোনো যদি রোগ সিমটমগুলো আপনারা বুঝতে পাচ্ছেন, লক্ষণগুলো জানতে পাচ্ছেন বা কিছুটা ফিল করছেন, তাহলে মানে তৎক্ষণাৎ ডক্টরদের পরামর্শটা নেওয়া ভীষণ প্রয়োজন। আর আমরা সেইভাবে কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি আমাদের শরীর সংক্রান্ত বিষয়ে। আমরা যে বিভিন্ন অর্গানদের যে কি ভূমিকা বা আমাদের কোনো রোগ যে কি আমাদের হতে পারে, আমাদের শরীরে কি করতে পারে, শরীরটাকে কতটা ক্ষতি করতে পারে, সেইগুলো নিয়েই কিন্তু আমাদের আলোচনা চলে। বিভিন্ন ডক্টররা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টররা এসে কিন্তু সেইভাবেই বক্তব্যগুলো রাখছেন এবং তাদের এই মূল্যবান কথাগুলো যদি আপনারা একটু মেনে চলেন এবং যদি খুব সমস্যায় পড়েন, তার জন্য তো 2টি ফোন নাম্বার রয়েছে, একটু যোগাযোগ করে নেবেন। আর কোথায় কখন ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন সব কিছু কিন্তু ডিটেলসটা জানার জন্য ফোন নাম্বার দুটোকে ব্যবহার করতে হবে। আর ডাক্তারবাবুরা একেবারে কলকাতা, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ, পৃথিবীর বুকে কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাকে পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে। আর মানুষ ভীষণ ভালো আছেন, সবচেয়ে বড় কথা মানুষ ভালো আছেন, এটাই হলো সবচেয়ে বড় একটা স্যাটিসফ্যাকশান আমাদের। মানে একজন ডক্টর যখন সে সাকসেসফুল জায়গায় পৌঁছে যায় ডক্টররা, তখনই কিন্তু মনে হয় যে সত্যি আমরা এই প্রফেশনে আমরা সত্যি স্যাটিসফাইড এবং আমরা নিজেরা সাকসেসফুল। আর সেইভাবে তারা কিন্তু এইভাবে কাজ করছেন, ভীষণভাবে তারা কিন্তু মানুষকে উপকারের জায়গাটাকে তৈরি করছেন। মানুষ ভীষণ ভালো আছেন, একটা রোগমুক্ত জীবন তারা ফিরে পাচ্ছেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি খড়গপুর থেকে বলছিলাম। বলুন। আমার প্রবলেম হচ্ছে মানে গ্রে হেয়ারের প্রবলেম আর হেয়ার ফলিং, ন্যাসাল পলিপ। হ্যাঁ আচ্ছা, পলিপ যে আছে সেটা কি কোনো রকম এক্সরে বা কোনো রকম রিপোর্ট করে দেখিয়েছেন? হ্যাঁ করেছিলাম, রিপোর্ট করেছিলেন। আচ্ছা, পলিপটা মোটামুটি কতদিন আছে? এটা মানে 15 দিন আগে করেছিলাম। না মানে এই যে পলিপটা আছে এটা মোটামুটি কতদিন থেকে বুঝতে পারছেন যে আপনার নাকের একটা প্রবলেম হচ্ছে? আচ্ছা, এটা আমি মানে টেস্ট করেছি 15 দিন, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম প্রায় 1.5-2 মাস আগে, তারপরে আমি টেস্ট করেছিলাম। আচ্ছা, কখনো কি কোনো রকম ব্লাড এসেছিল নাক দিয়ে? ব্লাড হ্যাঁ এসেছিল, ব্লাড এসেছিল। দেখুন, যদি আপনার ব্লাড আসে বা যদি এসে থাকে, কারণ জানবেন যে তাহলে ওখানেতে কিন্তু পলিপের সাইজটা অনেকটা বড়, ঠিক আছে, এবং হয়তো ওখানেতে লোকাল কোনো রকম ইনফেকশন হয়ে আছে। এবং আপনাকে একটা কথাই বলবো যে যদি এরকম ভাবে আপনি এটাকে ফেলে রাখেন, যদি ট্রিটমেন্ট না করেন, কারণ একটা লোকাল ঘা, তো এই ঘা দেখবেন অন্য রোগেতে টার্ন আপ হতে পারে। তো এটাকে এইভাবে ফেলে রাখবেন না। পলিপের জন্য সুন্দর ট্রিটমেন্ট আছে, মেডিসিনালও যেরকম ট্রিটমেন্ট আছে, তার সাথে সাথে কিছু পঞ্চকর্ম থেরাপি আছে। এই দুটো যদি আপনি নেন তাহলে দেখবেন আপনার এই যে পলিপের সমস্যাটা চলে যাবে। আর যে হেয়ারের সমস্যাটা বললেন, তার জন্য আপনাকে বলবো যে আপনার লিভারের কোনো রকম সমস্যা থাকলে এই জিনিসটা হতে পারে, আপনার লোকাল কোনো রকম ইনফেকশন হলে এই জিনিসটা হতে পারে, কিংবা যদি আপনার শরীরের মধ্যে অ্যালার্জি থাকে। তো প্রত্যেকটা জিনিসের পেছনের কারণটাকে আগে খুঁজে বার করা দরকার। আমরা যে ট্রিটমেন্টটা করি আমরা আগে কারণটাকে দেখি। কারণ আপনি হেয়ারের জন্য বিভিন্ন রকম প্রোডাক্ট ইউজ করতে থাকলেন, দেখলেন যে আপনার লিভারের সাথে সমস্যা আছে, সেটা ডে বাই ডে বাড়তে থাকছে, তাহলে তো আপনি কোনোদিনই রেজাল্ট পাবেন না। তো সেই কারণে কিছু টেস্ট করে কনফার্ম হতে হবে। আর পলিপটা যেহেতু আপনার টেস্ট হয়ে গেছে, তাই বলবো যে ওটার জন্য আর এক্সট্রা কিছু করার দরকার নেই। হ্যাঁ, তবে ট্রিটমেন্টের প্রয়োজন আছে, কারণ এই জিনিসটাকে ফেলে রাখলে অন্যদিকে এটা টার্ন আপ নেবে। তো যদি আপনি এটাকে মনে করেন যে হ্যাঁ আমি ঠিক করব, ভালো থাকবো এবং ভবিষ্যতে যাতে না হয়, সেটা যদি চান তাহলে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন। রিপোর্টটা একবার দেখে নিই কী সাইজ আছে, কোন জায়গায় আছে, দেখার পর কিন্তু আপনাকে
সাজেশান দিয়ে দেবো, এবং দেখবেন আপনি ভালো থাকবেন এবং ভবিষ্যতে এই জিনিসটা আর আসবে না। একদম ধন্যবাদ। আমি একটু বলে দিচ্ছি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টরদের কোথায় কোথায় আপনারা পেয়ে যাচ্ছেন। আমি একটু জানিয়ে দিচ্ছি লোকেশনগুলো, শিডিউলটা জানিয়ে দিচ্ছি। শিলিগুড়িতে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন 11 তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন, সামনেই 11 তারিখে। এছাড়া খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, যিনি আমাদের আজকের ডক্টর গেস্ট। এছাড়া কিন্তু বনগাঁয় পাচ্ছেন ডক্টর আর দেকে পাচ্ছেন, আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, শ্যামপুরে এগুলো ওপেনিং হচ্ছে ডক্টর বি শর্মাকে সেদিন প্রথম দিনে পেয়ে যাচ্ছেন। এছাড়া হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেছেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল। এছাড়া কিন্তু বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, হলদিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, নিউ কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। ওপেনিং ডেটটা আমি অবশ্যই মেনশন করে দেবো। বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ক্যানিংয়েও কিন্তু ওপেনিং হচ্ছে, সেটাও আপনাদের আমরা মেনশন করে দেবো। ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এছাড়া আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং দিল্লিতেও ডক্টর বি শর্মা আসছেন, সেটা কিন্তু আপনাদের আমরা ডেটটা মেনশন করে দেবো। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি থেকে বলছি, হাওড়া সাংলাইন থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, বলুন কি সমস্যা বলুন। বলছি যে আমার আগে হাতে অল্প অল্প হাজা হতো, এখন খুব বেশি করে হচ্ছে, জানেন তো? ওটা কি একই জায়গায় আছে? একই জায়গা বলতে গেলে হাতের চেটেতে আছে, দুটো হাতেরই চেটে। কোথায় আছে বললেন? হাতের চেটোয় আছে। হাতের চেটোয়। আচ্ছা, এটা কি যখন আপনি ট্রিটমেন্ট করান নিশ্চয়ই এটার জন্য, যখন করান তখন কি ভালো হয়ে যায় তারপরে আবার ফেরত আসে? না, আগে হতো না, আগে অল্প হতো, মানে আঙুলের সাইডে এগুলো হতো, এখন হাতের চেটেও হচ্ছে, অনেকটা বেশি হচ্ছে, মানে কি বলবো যেন মনে হচ্ছে কেটে যাচ্ছে, এরকম টাইপের মনে হয়। আচ্ছা, ওখান থেকে কি কোনো রকম কিছু সিক্রিয়েশন হচ্ছে, মানে ব্লাড বা কিছু? ব্লাড বেরোয়নি, কিন্তু ব্লাডের মতনই লাল লাল হয়ে আছে। লাল লাল হয়ে আছে। আর জিনিসটা কি বড় হচ্ছে না একই সাইজের হয়ে আছে? না, বড়ই হচ্ছে আস্তে আস্তে। বড় হচ্ছে ধীরে ধীরে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি যে বলছেন যে আপনার এক্সিমা আছে, তো এক্সিমাটা কি আপনি ডক্টর দেখিয়ে, ডক্টরই বলেছে আপনাকে এক্সিমা? না, আমি ডক্টর কোনো কিছু দেখাইনি, আমি একটু সামান্য এমনি জন্য ওষুধ দোকান থেকে ওষুধ কিনে নিয়ে এসে হাতে লাগাই, ভালো হয়ে যায়। আমি এই জায়গাটাতেই আসছিলাম, যে এই যে আপনাকে এতগুলো কোশ্চেন করলাম, এটা কিন্তু অনেক সবসময় ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হয়। আপনি কনফার্ম হয়ে যাচ্ছেন যে আপনার এক্সিমা আছে, কিন্তু এটা এক্সিমা ছাড়াও অন্য আরও স্কিন ডিজিজ হতে পারে। কারণ এই যে যদি আপনার এক্সিমা থাকে তাহলে কী হবে, ওটা একই জায়গায় থাকবে, ওটা বড় হবে না। যদি বড় হচ্ছে মানে আমাকে ভাবতে হবে যে, বা ওটা ছড়াচ্ছে মানে এটাকে ভাবতে হবে যে আমার অন্য কোনো রকম রোগ হলেও হতে পারে, কারণ সেখানেতে সোরিয়াসিস হলেও হতে পারে বা অন্য কোনো রকম স্কিনের রোগ হতে পারে। তাই সবসময় ডায়াগনোসিসটা করে তারপরে মেডিসিন খাবেন। আপনি দোকানে যাচ্ছেন, দোকানে আপনাকে দিল মেডিসিন, সেখানে কি স্টেরয়েড দিল না কি দিল আপনিও জানবেন না, আপনি ইউজ করলেন, দুদিনের মধ্যে দেখলেন চলে গেছে, ভালো হয়ে গেছে, কিন্তু স্কিনের লেয়ারে কিন্তু সেই ইনফেকশানটা রয়ে যাবে এবং কিছুদিন পর আবার সেটা ফেরত আসবে। আর যদি এটা অন্য খারাপ কোনো রকম রোগ হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার এইটা থেকে কিন্তু অনেক বড় প্রবলেমে পড়বেন। তাই সবসময় ডায়াগনোসিস করবেন, তারপরে ওষুধটা খাবেন। তার জন্য ডক্টরের পরামর্শ নেবেন, ডক্টরকে গিয়ে দেখাবেন যে আমার এই প্রবলেম হয়েছে, যখন উনি প্রেসক্রাইব করে দেবে তারপরে ওষুধের দোকানে গিয়ে ওষুধ নেবেন। তার আগে নিজে থেকে কোনো রকম কিছু ডাক্তারি করবেন না, কারণ একটা ছোট রোগ বড় হয়ে যাবে, তখন প্রবলেমটা আপনারই হবে। তাই আপনি হাওড়া থেকে বলছেন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন। হাওড়াতে অনেকগুলো চেম্বার আছে আমাদের, আপনি এসে একবার দেখান, আমরা একবার ক্লিনিক্যালি দেখি যে আপনার কি প্রবলেমটা আছে, আপনার এক্সিমা আছে না আপনার সোরিয়াসিস আছে না অন্য কোনো রকম স্কিনের রোগ। যদি প্রয়োজন মনে হয় আমরা কিছু টেস্ট করিয়ে সেটাকে কনফার্ম করে নেব যে আপনার এই রোগ হচ্ছে, তারপর যখন মেডিসিনটা খাবেন দেখবেন সেটা আপনার পার্মানেন্ট সলিউশন হবে, এই নয় যে এটা আবার ফেরত আসবে। ঠিক আছে?
আছে, ধন্যবাদ। আর আসলে আমরা তো এইগুলো অনেক সময় বুঝি না, আমরা নিজেরাই সেটাকে কি হয় একটু একটা মেডিসিন দোকানে গিয়ে আমরা কিনে নিয়ে কিছুক্ষণের জন্য আমরা একটা রিলিফ পাওয়ার জন্য এই কাজগুলোকে করি, কিন্তু এটা যে কতটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যেতে পারে সেটা ডক্টরদের পরামর্শ ছাড়া বা তাদের প্রেসক্রিপশন ছাড়া, প্রেসক্রাইব যখন করবে ওষুধ সেই ছাড়া আমার মনে হয় এই কাজগুলোকে করা খুবই বোকামি। তার কারণ এই সমস্যাগুলো কিন্তু আপনার একটা ছোটো রোগকে বড় রোগের আকার ধারণ করতে পারে, সেটাই ডাক্তারবাবু খুব সুন্দরভাবে কিন্তু অ্যানালিসিস করে দিচ্ছেন। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, বলুন। আমি কোন্নগর থেকে বলছি, রুবি অধিকারী। আচ্ছা, বলুন কি সমস্যা বলুন। আমার তো L4 L5 এর সমস্যা, মানে MIR করা হয়েছিল, ওখানে দেখা যাচ্ছে যে L4 L5 এর সমস্যা। আমাকে অপারেশন করতে বলেছিল, আমার অপারেশন বলেছিল সাকসেসফুল নাও হতে পারে, প্যারালাইসিস হয়ে যাবে। আচ্ছা, এখন আপনার সমস্যাটা কি হয়? ব্যথা হয়? ব্যথা তো হয় পায়ে আমার, কিন্তু আমি সংসারে যা টুকটাক কাজকর্ম করি আর হঠাৎ মনে হয় না সামনের থেকে পাটা হুমড়ি খেয়ে আমি পড়ে যাচ্ছি, এরকম হচ্ছে। কোমর থেকে তখন আর পা গুলো আমার থাকে না, মনে হচ্ছে আমার পা নেই। আচ্ছা, আপনার পায়ের কোমর থেকে নিচ পা অবধি লঙ্কা বাটার মতো জ্বালা করে খুব। আচ্ছা, আমি বলছি আপনার কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত মাঝে মাঝে কি ঝিনঝিন করা ও অবশ হওয়া এই জিনিসটা আসছে? হ্যাঁ, ঝিনঝিন করে, তারপরে মনে হচ্ছে পাটা খুব ভারী হয়ে গেল, আমি আর এগোতে পারছি না পাটা। আচ্ছা, দেখুন আপনি যে প্রবলেমটার কথা বললেন, ডেফিনেটলি এটা সার্জারিতে কিন্তু আপনাকে বলে দেবে যে এটা ভালো হতেও পারে নাও পারে। এই কারণের জন্য বলছে যে যদি এটা সাকসেস না হয় প্যারালাইসিস, এই কারণের জন্য বলা হচ্ছে কারণ আপনার L4 L5 এর ভেতর দিয়ে যে নার্ভগুলো গেছে সেই নার্ভ কিন্তু এটার সাথে রিলেটেড আছে। তো কোনো কারণে যদি নার্ভের ওপর চাপ পড়ে, অলরেডি আপনার নার্ভের ওপর চাপ পড়ে আছে, সেই কারণে আপনার কি হচ্ছে, এই যে আমি জিজ্ঞাসা করলাম মাঝে মাঝে ঝিনঝিন করা, অবশ হওয়া, এটার কারণ হচ্ছে আপনার ওই নার্ভ থেকে যে ব্লাড সার্কুলেশন হয় সেই ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক হচ্ছে না। এর ফলে কি হচ্ছে, আপনার তলার দিকটাতে ভারী হওয়া, অবশ হওয়া, এই জিনিসগুলো ঝিনঝিনে করা, এই কমপ্লেনগুলো আসছে। তার সাথে সাথে যেটা আপনার L4 L5 এর প্রবলেমটা আছে, এটা ডেফিনেটলি ট্রিটমেন্ট আছে, কিন্তু আপনার ক্ষেত্রে এটা দুভাবে ট্রিটমেন্টটা করতে হবে। একটা যেরকম মেডিসিনাল কোর্স আছে, তার সাথে সাথে পঞ্চকর্ম থেরাপিটা আপনার মাস্ট, পঞ্চকর্ম থেরাপিটা আপনার লাগবে। তো আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরাও একবার দেখে নিই আপনার রিপোর্টটা, L4 L5 ছাড়াও অন্য কোথাও কোনো রকম প্রবলেম আছে কি না সেইটা দেখার পর আপনাকে কমপ্লিটলি গাইডলাইন দিয়ে দেবো। এবং একটা কথা মাথায় রাখবেন, আপনার ক্ষেত্রে মেডিসিনের সাথে সাথে পঞ্চকর্ম থেরাপিটা মাস্ট লাগবে। তা একবার এসে যোগাযোগ করুন, আমরা দেখে আপনাকে গাইড করে দেবো। সার্জারির দিকে যেতে হবে না, উইদাউট সার্জারিতে আপনি সুস্থ থাকবেন। না, সার্জারিতে আমি যেতে চাইছি না, আমার সংসারে কেউ নেই, দেখা যেতে হবে না, সার্জারির কথা ভুলে যান। সুগারও আছে। ঠিক আছে, আপনি রিপোর্টগুলো নিয়ে একবার আমাদের সাথে যোগাযোগ করুন, ডেফিনেটলি এর ট্রিটমেন্ট আছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে টিভি স্ক্রিনে যে ফোন নাম্বার দুটো রয়েছে আপনি অবশ্যই নোট করুন আর ডিটেলসটা জেনে নিন। তার কারণ জানেন তো আয়ুর্বেদ চিকিৎসা মানে সার্জারি, আপনারা জানেন কাটা ছেঁড়ার কোনো ব্যাপার নেই, যেটা আমরা খুব ভয়ভীতি পাই, একদমই সেটা নয়। আর পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আর নো রাসায়নিক পদার্থ দ্বারা কোনো ওষুধ তৈরি হয় না, একেবারে প্রাকৃতিক উপায়ে একেবারে ভেষজ গুণ সমৃদ্ধ কিন্তু ন্যাচারাল ওয়েতে কিন্তু ট্রিটমেন্ট হবে, একদম প্রপার ট্রিটমেন্টটা কিন্তু আপনি পাচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসার। NBP আয়ুর্বেদ রিসার্চ সেন্টার প্রত্যেকটি ডক্টর সেইভাবে কিন্তু কাজ করে যাচ্ছেন। আমি একটু বলে দিচ্ছি কোথায় কোথায় ওপেনিং হচ্ছে। 12/1/25 কিন্তু শ্যামপুরে ওপেনিং হচ্ছে, ডক্টর বি শর্মাকে সেদিন পেয়ে যাচ্ছেন। এছাড়া 19/1/25 গঙ্গাসাগরে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন এবং 26/1/25 ক্যানিংয়ে পাচ্ছেন। আর আরও প্রশস্তত হচ্ছে, আপনারা জানেন সেটা পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং ধানবাদে, সেটাও আমরা অ্যারেঞ্জমেন্ট করে দেবো। কোন দিন কোন ডাক্তারবাবুরা আসছেন সেখানে সেটা আমরা অবশ্যই বলে দেবো। আর NBP আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিন্তু হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেটা আপনারা জানেন। এছাড়া হাতিবাগান, যেটা হলো শোভাবাজার শিফট করেছে হাতিবাগানে, এছাড়া দক্ষিণ কলকাতার ল্যান্সডাউন এবং বেলুর, খিদিরপুর, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। এছাড়া হাওড়ার শিবপুর, বাল্টিগুড়িতেও আপনারা পাচ্ছেন এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা আমতলাতে কিন্তু পেয়ে যাচ্ছেন, সেখানে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। NBP আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ডিরেক্টরকে পাচ্ছেন। একদম আমাদের সময় শেষ, পরবর্তী কিন্তু আরেকটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা রাখবো। ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ জানি দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।